কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ঘটনায়। আজকের ঘটনাটি দেশের বাইরের একটি বিশেষ বই থেকে ভাষাইকৃত সত্যনির্ভর একটি ঘটনা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, আজকের ঘটনাটি অন্যরকম হতে চলেছে। এটি একটি বাহিরের ঘটনা, যে ঘটনাটি আপনারা আপনাদের জীবনে নতুন শুনতে চলেছেন। প্রিয় লিসেনার্স, মানুষের মৃত্যুর পর তাকে কখনো কখনো অনেকেই দেখে। অনেকেই মনে করে যে মৃত্যুর পর তার আত্মা ঘুরে বেড়াচ্ছে। অনেকে বলে এগুলো আসলে তার অতৃপ্ত আত্মা। কিন্তু আমরা জানি আত্মা কখনো ফেরত আসতে পারে না। এগুলো সব দুষ্টু জিনের কারসাজি। আচ্ছা, এ না হয়ে গেল মানুষের কাহিনী। এখন আমরা যদি শুনি কোনো প্রাণীর ভুতুড়ে কাহিনী, তাহলে আমরা রোমাঞ্চিত হব। প্রাণীদের মৃত্যুর পরেও কি দুষ্টু জিনেরা ওই প্রাণীদের রূপ নিয়ে পৃথিবীতে ফেরত আসে? আমাদের আজকের এই এপিসোডে এই বিষয় সম্পর্কে কিছু কিছু রহস্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। চলুন আমরা আমাদের আলোচনা শুরু করি। চার্লস দ্য সিলভা নামে একজন লোক ভারতের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে। পূর্ণিমা না হলেও চাঁদের বেশ আলো আছে। এ সময়ে পিছন থেকে ট্যাপ 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 শব্দ শুনলেন। চরকির মতো ঘুরে দাঁড়িয়েই পিছনে অসহায় একটি লোককে তিনি দেখতে পেলেন। সে শুধুমাত্র অন্ধ আর খোঁড়া তাই নয়, তার শরীরে বাসা বেঁধেছে একটি ভয়ঙ্করভাবে কুষ্ঠ। এদিকে বেচারা সিলভা জঙ্গলকে যতটা ভয় পান, তার থেকে বেশি ভয় পান তিনি কুষ্ঠরোগীকে। দ্রুত বাড়ির পথে হাঁটতে লাগলেন। তবে অন্ধ লোকটির তার লাঠির ট্যাপ ট্যাপ আওয়াজটা ওনার পিছন ধাওয়া করে নিয়েছে। ধীরে ধীরে যেন তাদের মধ্যে ব্যবধান আরও কমতে লাগলো। লোকটার শরীরে মাখা যে তেলের মাখনটা সাদা হয়ে আছে, সেটার মারাত্মক গন্ধও পাচ্ছেন সিলভা। সাহেব, তুমি যেই হও, দাঁড়াও, অনুনয় করল অন্ধ কুষ্ঠী রোগীটা। কিন্তু সিলভা জঙ্গলের ভিতর দিয়ে তাড়াতাড়ি করে হাঁটতে লাগলেন। এ সময় হঠাৎ সামনের ঝোপ ফাঁকা করে একটা শেয়ালকে আবির্ভূত হতে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। প্রাণীটা এমনভাবে তাকালো যে শরীর কাঁপন ধরে গেল সিলভা। তারপরেই যেন বাতাসে মিলিয়ে গেল ওটা। তারপর আরও একটা শেয়াল আসলো, তবে এটা আগেরটার মতো অদ্ভুত ঘুরে না। তাকে দেখে ছুটে পালালো শেয়ালটা। ট্যাপ 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 ওই লাঠির শব্দটা। আবার কাছে এলো কুষ্ঠরোগীটা। তখন সিলভা কানে শুনতে পান পাশ দিয়ে জঙ্গলের ঝোপের ভিতরে কোনো হিংস্র প্রাণী হেঁটে যাচ্ছে। এটা দেখার পর কুষ্ঠরোগীর দিকে সিলভা একটু অনুপ্রাণিত হলেন। সিলভা তখন ভাবছে কোনো বাঘ হয়তো ঝোপের ভিতর দিয়ে হাঁটাচলা করছে। কেননা লোকে বলে শেয়াল নাকি বাঘকে গিয়ে তাড়িয়ে নিয়ে আসে। আর ভারতের জঙ্গলে এই অভিজ্ঞতা হয়েছে অনেক শিকারীরই। কুষ্ঠরোগী অনুনয় করে বলল, খোদার দোহাই সাহেব, থামো। শেয়ালগুলোকে দেখোনি? গন্ধ তাদের পরিচয় ফাঁস করে দিয়েছে আমার কাছে। তাই বলছি, আমার সাথে হাঁটো সাহেব। কিন্তু তাকে সাহায্য করার বদলে সিলভা যে কাজটা করলো, সে কাজের জন্য সারা জীবন ভুগতে হলো সিলভাকে। সিলভা তখন তার বিবেককে বুঝালেন যে তিনি তার স্ত্রীকে ভীষণ ভালোবাসেন। অপরদিকে এই কুষ্ঠরোগীর না আছে কোনো স্ত্রী সন্তান, না আছে কোনো ভবিষ্যৎ। যেদিকে বাঘটি ঘাপটা মেরে আছে অনুমান করা গেল, সেদিকে সিলভা ওই লোকটাকে নিয়ে তিনি চলে গেলেন। তখন লোকটাকে পথে রেখে একটু আড়ালে চলে গেল সিলভা। এদিকে অন্ধ লোকটা আস্তে আস্তে করে লাঠিতে ভর করে তাকে পেরিয়ে গেল। যাওয়ার সময় লাঠিটা এক চুলের জন্য সিলভার পা স্পর্শ করল না। রাস্তাটা যেখানে দুভাগ হলো, সেখানে দাঁড়ালো অন্ধ কুষ্ঠরোগী। উজ্জ্বল চাঁদের আলোয় রোগীটিকে খুব অসুস্থ এবং ফ্যাকাশে দেখাচ্ছিল। দৃষ্টিহীন দুই চোখ চারদিকে ঘুরাচ্ছে, পথের দিশা পাচ্ছে না সে। এ সময় অন্ধকার একটি ঝোপের ভিতর থেকে বিশাল একটি প্রাণী ঝাঁপ দিল। এক সময়ের জন্য সিলভা ভাবলেন তার জীবনের সময় অন্তিম পরিস্থিতি উপস্থিত। তারপর কুষ্ঠরোগীর আড়াল থেকে এক চিৎকার শোনার পর সিলভা ভাবলেন যে এ যাত্রায় তিনি রেহাই পেয়ে গেলেন। যা গেছে সব কুষ্ঠরোগীর উপর দিয়ে গেছে। তখন তিনি অপর দিকে লক্ষ্য করে দেখতে পারেন বিশাল একটি বাঘ ওই লোকটির উপর ঝাঁপাচ্ছেন। কয়েক ঘন্টা পরের ঘটনা।
সিলভা নিরাপদে বাড়িতে পৌঁছেছেন। এ সময় হঠাৎ আবার ওই ভয়ঙ্কর চিৎকারটা যেন তিনি আবার শুনতে পারলেন। আর এর সঙ্গে মৃত লোকটা, অন্ধ লোকটার অভিশাপ দেওয়া কিছু কথা তার কানে এসে বাজলো। তার স্ত্রীকে এটার কথা বললেন না সিলভা, এবং যা বলেছেন অনেকটা রেখে রেখে বলেছেন। ঈশ্বরকে ধন্যবাদ, তুমি বেঁচে গিয়েছো, বললেন ভদ্র মহিলাটি। তবে দুর্ভাগা কুষ্ঠরোগীর জন্য মন খারাপ হচ্ছে আমার। আমার ধারণা তোমারও কিছু করার ছিল না। আমার রাইফেলটা সঙ্গে রাখলে পারতাম। কেমন অপরাধ ভোগ করছেন সিলভা। তবে তাতেও মনে হয় না লোকটাকে বাঁচানো যেত। তবে আলাদাভাবে ব্যক্তিগত পরিচারকভাবে কুষ্ঠরোগীর অভিশাপের বিষয়টা বলল। ওহ খুদা, এটা মনে হয় নাহদা, বলল সে। আপনাকে যদি অভিশাপটা দিয়ে থাকে তাহলে সাবধান, সে কালো জাদু জানে। একটি প্রার্থনা করে এটির ব্যঙ্গও সারিয়ে দিতে পারত, আবার চাইলে যে কারো শরীরে জ্বর নামাতে পারত। ভয়ে কেঁপে উঠলেন চার্লস দা সিলভা। ভারতে অনেক বছর ধরেই আছেন তিনি। তার এটাও জানা আছে এখানকার কোনো কোনো লোক অস্বাভাবিক এবং অলৌকিক কর্মকাণ্ডের সাথে জড়িত। কুসাইকে তার ছোট্ট ছেলেটার দিকে নজর রাখতে বললেন। স্ত্রীকে বাঘটা না মারা যাওয়া পর্যন্ত তার বলল যে কোনো এক আত্মীয়র বাড়িতে থাকার জন্য। কিন্তু ভদ্রমহিলা রাজি হলেন না। শুকনো মৌসুম পার হলো, বর্ষা এলো। তবে সিলভারা তাদের পুরনো বাসস্থানেই আছে। ভয়ঙ্কর সেই রাতের জঙ্গলের এই ভয়াবহ অভিজ্ঞতার ঠিক 1 বছর পর একজন মানুষকে ভয়ঙ্করভাবে একটি বাঘ তাকে আক্রমণ করে। এই খবরটি এলো সিলভার কাছে। তবে তার আত্মা পানি করে দিল খবরের যে অংশরা, তা হলো যারা এই হিংস্র বাঘের খবর থেকে বেঁচে ফিরেছে তারা ওই কুষ্ঠরোগে আক্রান্ত হচ্ছে। তার মানে এই বাঘটা যাকে যাকে আক্রমণ করেছে সে যদি কোনোভাবে বেঁচে ফিরত তাহলে সে কুষ্ঠরোগীতে আক্রান্ত হতো। সিলভা কোষাইয়ের কাছে জানতে চাইল বাঘটাকে সবাই সাদা বাঘ বলে কেন ডাকে। কোষাই উত্তর দিল, কারণ কুষ্ঠরোগ হয়েছে। মানুষের মতো ওই বাঘটার শরীরেও কুষ্ঠরোগে সাদা হয়ে গিয়েছে। তবে আমি ওই লোকেদের গল্পটা বলিনি। তারা শুধু জানে বাঘটার কুষ্ঠ হয়েছে। কপালে যা থাকে। সাদা বাঘটার একটা হেস্তনেস্ত করার চিন্তাভাবনা করলেন সিলভা। তার উইনচেস্টার রেফিটাল রাইটার নিয়ে তিনি বেরিয়ে পড়লেন ওই সাদা বাঘটার খোঁজে। হন্টে হয়ে ঘুরলেন কয়েকটা দিন, আর তারপরেই ভয়াল প্রাণীটির মুখোমুখি হলেন সিলভা। এক লোককে মেরে তার মুখে করে আনছিল। মাঝপথে দেখা হলো সিলভার। পরপর দুটো গুলি করলো সিলভা। দ্বিতীয় গুলিটা বাঘটার কপালে ঢুকলো। প্রাণীটি মাটিতে পড়ে স্থির হয়ে গেল। অভিশাপে কিছুই আসে যায় না, কোষাই হাসতে হাসতে বললেন সিলভা। সাদা বাঘটাকে মেরে ফেলেছি। এত তাড়াতাড়ি হাসবেন না, বলল কুসাই। নাহরা খুব দ্রুত। কিছুদিন পরের ঘটনা। রেলের একটি ভবন তৈরির কাজ তদারকি করছেন সিলভা। এ সময়ই সাদা বাঘের ভয়ানক গর্জন শুনলেন সিলভা। রড শাবল ফেলে শ্রমিকরা চম্পন দিল। দ্রুত রাইফেলটা হাতে নিয়ে গজ 50 এক দূরে আবির্ভূত হওয়া সাদা প্রাণীটির দিকে তিনি নিশানা করলেন। নিজের চোখেই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার। কেবল কয়েকদিন আগেই যে প্রাণীটাকে তিনি মারলেন সেটা আবার কীভাবে ফিরে আসলো। নিঃশব্দে ধীরে সুস্থে তাদের দিকে এগিয়ে আসছেন ওটা। দেখে মনে হচ্ছে কিছু একটা করার জন্য দীর্ঘ সংকল্প সে। হঠাৎ সিলভার মনে হলো তার স্ত্রী তার ছেলে ইরিককে এখানে নিয়ে এসেছে। বাঘটার মনোযোগ নিজের দিকে আকৃষ্ট করার জন্য তিনি গলা ফাটিয়ে চিৎকার শুরু করলেন। তারপরে যে দৃশ্যটা দেখার আশঙ্কা করেছিলেন সেটাই দেখলেন। লাফ দেওয়ার ভঙ্গিতেই রয়েছে বাঘটা, আর তার স্ত্রী, তার ছেলে এবং তার আয়া তিনজন বরফের মতো জমে গিয়েছেন। প্রাণীটা জীবিত নাকি এটা ওটার প্রেতাত্মা জানেন না সিলভা। শুধু দেখলেন তার ছেলের দিকে তাকিয়ে থাকা প্রাণীটার শরীর কাঁপছে। আর এক মুহূর্ত তারপরেই ওই বাঘটা কিংবা তার ওই বাঘের প্রেতাত্মা লাফিয়ে পড়বে তার স্ত্রী এবং ছেলের উপর। লাফ দিল ওটা। গুলি করলেন সিলভা, কিন্তু তখনই দেখলেন না বাঘটা।
তাকে বেঞ্চি কাটছে নাহরা। পাথরে গুলি লাগার শব্দ হলো। দৌড়ে গেলেন। তার স্ত্রী এবং ছেলে ভালো আছেন, তবে আয়ার জ্ঞানহীন দেহ মাটিতে পড়ে আছে। এদিকে বাঘ আর নাহরা দুজনেই অদৃশ্য হয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ বলে তার স্ত্রীকে জড়িয়ে ধরলেন সিলভা। এটা কেবল একটা প্রেতাত্মাই ছিল, তবে জীবনও এত ভয় কখনো পায়নি। ভয়ঙ্কর হাঁফাতে হাঁফাতে বললেন তার স্ত্রী, তবে আমার কিন্তু এটাকে সত্যি মনে হয়েছে। যেমন এরিক, যেমন কথা বলতে না বলতেই দৃষ্টি গেল আয়ার দিকে। তারপর দেখতে পেলেন সে মারা গেছে। ভয়ের আবির্ভূতেই মারা গেছেন ভারতীয় সেই মেয়েটা। এ সময় সিলভা তার স্ত্রীকে বললেন নাহরার অভিশাপের কথা। তারপর এটাও বললেন বাঘটাকে আসল মনে করে ছেলেকে বাঁচানোর শেষ চেষ্টায় আয়াকে তিনি মাঝখানে ঠেলে দিয়েছেন। পরে বাসায় ফিরে এরিকের ঘাড়ের মধ্যে লাল চিহ্ন তাদের চোখে পড়ল। দেখে মনে হলো বাঘের নখের আঘাতে এটা হয়েছে। কিছুদিনের মধ্যেই কুষ্ঠরোগে ধরল এরিককে। 1 মাস পরে মারা গেল ছেলেটি। ভারত ছেড়ে ইংল্যান্ডের দিকে যাত্রা শুরু করলেন সিলভা এবং তার স্ত্রী। তবে রওনা হওয়ার আগে কুশাই সিলভাকে বলল, আমি জানি একটা ফাঁড়ায় পড়েছিলেন আপনারা। নাহরা চমৎকার একজন মানুষ, আর এখন তার অভিশাপ পূরণ হয়েছে। এবার নিশ্চিন্ত হতে পারেন, আর কোনো ক্ষতি আপনাদের হবে না। আজ সকালে স্বপ্নে নাহরাকে দেখেছি আমি। নাহরা বলেছেন সে এবং সাদা বাঘটা দুজনে শান্ত হয়ে গিয়েছেন। আপনারও আর কোনো ক্ষতি তারা করবে না। কিন্তু প্রেতাত্মার নিশ্চয়তা আসলো অনেকক্ষণ পরে। ছেলেকে হারিয়ে এখন আর তাদের কোনো কিছুই আসে যায় না। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি শুনে আমরা কি বুঝতে পারলাম? শুধু যে মানুষের রূপেই জিনেরা মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, ভয় দেখায়, তা কিন্তু নয়। অনেক সময় কোনো প্রাণীর অবয়বেও তারা হাজির হয়, যেই প্রাণীটা মারা গিয়েছে। ধরুন কেউ একটা কুকুর পালতো, কোনো কারণে সেই কুকুরটি অপরের হাতে মারা গিয়েছে। কুকুরের মৃত্যুর পর কেউ কেউ ওই কুকুরটিকে দেখতে লাগলেন। তার মানে হচ্ছে শুধু যে মানুষ মারা গেলেই মানুষের আত্মা, জিনেরা মানুষের রূপ নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু তা কিন্তু নয়। প্রাণীদের ক্ষেত্রেও এই বিষয়টি হতে পারে। প্রিয় লিসেনার্স, ইংল্যান্ড, আয়ারল্যান্ড সহ পৃথিবীর অনেক জায়গাতেই, পৃথিবীর বিভিন্ন প্রান্তেই কালো কুকুর নিয়ে উন্মোচিত হয়ে আছে নানান ধরনের ভৌতিক কাহিনী। তবে এদের অনেকগুলোতেই রং চলেছে। আমাদের এবারের আলোচনায় এই কাহিনী থেকে একটি কাহিনী নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। অভিজ্ঞতাটি চার্লস অফ ইংল্যান্ডের এক পাদ্রীর। নিশ্চিত কোনো প্রমাণ না থাকলেও তার এই কাহিনীতে কোনো ফাঁকফোকর নেই সেই অর্থে। আর তার মুখ থেকে এখন শুনবো আমরা তার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি। আমার কিশোর বয়সের ঘটনা। বাবা মায়ের সঙ্গে মফস্বল এলাকায় থাকি। বাবা তার পেশার দায়িত্ব পালনের পাশাপাশি অবসরে কিছু চাষবাস তিনি করতেন। তার নিয়মিত কোনো কামলা ছিল না, তবে যখন দরকার হয় তখন তিনি রোজ হিসেবে কিছু কামলা ক্ষেতের মধ্যে লাগান। এ সময় ওই মজুদদের সাথে খেতে কাজ করে বেশ মজা পেতাম আমি। মনোযোগ দিয়ে শুনতাম তাদের কথাবার্তা। একদিন কাজের সময় শুনলাম এক মজুদ বলছে সে একবার শয়তান দর্শন করেছে। কৌতূহলী হয়ে তাকে ঘটনাটি খুলে বলতে বললাম। লোকটা বলল একটা রাস্তা দিয়ে হাঁটছিল সে। হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় চলে এলো যেখানে একটা ব্যক্তিগত এলাকা শুরু। ঢোকার মুখেই বিশাল একটি গেট। আর ওই জায়গাটি তার জন্য খুব পরিচিত একটি জায়গা ছিল। এ সময় রাস্তার ধারে একটা কালো কুকুরকে বসে থাকতে দেখে সে। শুরুতে এটাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করলো না, ভাবলো এটা সাধারণ কোনো কুকুর হবে। কিন্তু 2 কি 300 গজ এগোনোর পর সে দেখতে পারলো কীভাবে যেন ওই কুকুরগুলো তার পাশে চলে এসেছে। কুকুরটার চোখ রক্তের মতো টকটকে লাল। ওটাকে ভয় দেখিয়ে তাড়ানোর জন্য ঝুঁকে কিছু পাথর তুলে নিল সে, কিন্তু একটার পর একটা পাথর ছুঁড়ে মেরেও ওটাকে বিন্দুমাত্র আহত করতে পারল না। এমনকি ওগুলো এটার গায়ে লেগেছে বলেই মনে হলো না। তারপর হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল প্রাণীটা।
মজুরের গল্পটা এখানেই শেষ। কয়েক বছর পরের ঘটনা। ইতিমধ্যেই তার বলা কাহিনীটা একবারে ভুলে গিয়েছি আমি। এ সময় আমার এক বন্ধুর পরিবার, যে বাড়িটার প্রবেশদ্বারের সামনে ঘটনাটি ঘটেছে, ওই বাড়িটা কিনে নিল। তারা সেখানে বসবাস শুরু করে এবং বাড়িতে নিয়মিত যাতায়াত শুরু করলো। এখানে আসার পর থেকে একটা কালো কুকুর নিয়ে ঝামেলায় পড়ে তারা। সত্যি বলতে আমি কখনো দেখিনি ওটাকে, তবে বন্ধুর পরিবারের অনেকের সামনে দেখা দিয়েছে ওটা। বাড়ির দিকে চলে যাওয়া রাস্তাটা বেশ লম্বা, আর হঠাৎ হাজির হলো লোকেদের রাস্তার বড় একটা অংশ সঙ্গ দেওয়ার বদভ্যাস গড়ে তুলে ওই সঙ্গ দেওয়া কুকুরটা। শেষমেশ ওটার জ্বালায় অতিষ্ঠ হয়ে আমার বন্ধুরা এই বাড়িটা ছেড়ে অন্য জায়গায় বসবাস শুরু করে দেয়। আর তাদের এই অভিজ্ঞতা যেন বেশ কয়েক বছর আগে বলা মজুরের কাহিনীটির সত্যতা প্রমাণ করে। প্রিয় লিসেনার্স, ঘটনাটি আমাদের দেশের বাইরে, কিন্তু এখানে একটি রহস্য রয়েছে। সেটি হচ্ছে, জিনেদের মধ্যে এক শ্রেণীর জিন রয়েছে যারা সবসময় কুকুর বেশে থাকে। তারা কোনো রূপ পরিবর্তন করতে পারে না। এদের শরীরে রং একদম কুচকুচে কালো হয়। তবে কুচকুচে কালো রঙের আরও কুকুর রয়েছে। এখন কোনটি আসল কুকুর আর কোনটি জিন কুকুর, এটা আমরা কীভাবে বুঝতে পারবো? এই বিষয়ে বোঝার একটি সহজ পদ্ধতি কেউ কেউ বর্ণনা করেছেন। সেটি হলো যে কালো কুকুরের চোখের যে মণি রয়েছে, যে কালো অংশটা, এই কালো অংশটার চতুর্দিকে যদি হোয়াইট সার্কেল থাকে, মানে আমাদের চোখের যে কালো অংশটা রয়েছে সেটা চারদিকে যদি সাদা একটা বলয় থাকে, বৃত্তে সাদা একটা বলয় থাকে, তার মধ্যে যদি কালো অংশ থাকে, তাহলে অনেকেই বলেছেন যে এই কুকুর বা এই কালো কুকুরটি জিন হওয়ার সম্ভাবনা 99%। এবং কুকুরের সামনে গিয়ে তার চোখের মণি চতুর্দিকে সাদা কিনা সেটা তো আসলে বলা খুব মুশকিল। কুকুরের যে চোখ এবং মানুষের চোখের সাথে কিছুটা পার্থক্য রয়েছে। আমাদের যে চোখ, এই চোখেতে সাদা অংশ, কুকুরের চোখে কিন্তু সাদা অংশ রয়েছে, কিন্তু সেটার পরিমাণটা অনেক কম। আপনারা খেয়াল করবেন, যার কারণে চোখের মণিটা চতুর্দিকে যদি হোয়াইট সার্কেল থাকে, সেটা কিন্তু আমরা দেখতে পারি না। যদি কখনো কোনো কালো কুকুরের আপনাদের চোখাচোখি হয়ে যায়, এই বিষয়টি খেয়াল করবেন। তবে সেটি কুকুরের হোক বা জিন হোক, অকারণে কোনো প্রাণীর গায়ে আমরা কখনো হাত আঘাত করব না। কারণ এই বুবা প্রাণীগুলো তাদের মুখে কোনো কথা বলতে না পারলেও আল্লাহ তাআলার দরবারে কিন্তু ঠিকই ফরিয়াদ করতে পারে। আর এই প্রাণীদের ফরিয়াদ আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যায় মজলুম হিসেবে, আর মজলুমের ফরিয়াদ কিন্তু আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। এজন্য বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটটা আমি বলি যে অকারণে আমরা কোনো প্রাণীতে আমরা আঘাত করব না। প্রিয় লিসেনার্স, রহস্যময় এই প্রাণীগুলো, স্পেশালি এই যে কুকুরের আলোচনাটা করলাম, আশা করছি যে এরপর থেকে কালো কুকুর দেখলে আপনারা সতর্ক হবেন। অকারণে কালো কুকুরকে, অন্য কুকুরকে আঘাত করবেন না, তবে স্পেশালি কালো কুকুরকে আপনারা আঘাত করবেন না, সতর্ক থাকবেন ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আয়ারল্যান্ডের ডাবলিংয়ের উপকূলের কাছে কিউলিকিস হালিম নামে একটি বাড়ি রয়েছে। বিশাল আকৃতির একটি কালো বিড়াল এখানে দেখা গেছে যে অনেকবারই। বিশেষ করে 1968 থেকে 1970 সালের মধ্যে এই বিড়ালটা নানান অঘটনে জন্ম দেয়। এমনকি এমনও হঠাৎ হঠাৎ হাজির হয় যে লোকজনকে ভয় পাইয়ে দেয় ওটা। মিসেস মার্গারেট ও বেন নামের একজন মহিলা আইরিশ আর্ট সেন্টার স্থাপনের জন্য কিলাকি হাউস কিনবার জন্য ওই বিড়ালটাকে দেখাশোনা করেন। সে সময় একটা অট্টালিকা ছিল, খুব সংস্কার এবং কাজ চলছিল, আর তখনই প্রথমেই ওই বিড়ালটাকে দেখা যায়। যদিও এই ধরনের একটা ভৌতিক কালো বিড়ালের উপস্থিতি গুজব ওই এলাকায় ছড়িয়েছিল অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে। তখন একদিন ওইখানে দুজন শ্রমিক, নামে চিত্রকর টম বেকাসে এবং মিসেস ও ব্রেইনের সঙ্গে বাড়িটার সাজসজ্জা করার জন্য সময় কাটাচ্ছিলেন। দুজন শ্রমিকও সাহায্য করছিল তাদের কাজে। এক রাতে এক দরজা লাগিয়ে 6 ইঞ্চি লম্বা একটা স্ক্রু দিয়ে ভালোভাবে আটকে দেন তারা। কিছুটা সময়
এভাবে পেরোনোর পর এটা অদৃশ্য হয়। আপনা আপনি যেন দরজাটা খুলে গেল ক্যাচ ক্যাচ শব্দে। শ্রমিক দুজন সহ গ্যালারিতে হাজির হলেন ম্যাকাসে কী ঘটেছে দেখতে। অন্ধকারে কিছুই চোখে পড়ল না ঠিকমতো। এ সময়ে এক কোণারে কালো ছায়ার মতো একটা জিনিস নজরে পড়ল। ম্যাকাসে ভাবলেন যে তাদের সঙ্গে কেউ মজা করছে। তিনি জুড়ে চেঁচিয়ে উঠলেন, যেই তাকো বেরিয়ে আসো, আমরা তোমাকে কিন্তু দেখতে পেয়েছি। কিন্তু ওপাশ থেকে কী জবাব পেলেন জানেন? কর্কশ কণ্ঠে কেউ জবাব দিল, দেখতে পেয়েছ, হা 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 হা, তুমি কখনোই আমাকে দেখতে পাবে না। দরজা খোলা রাখো, আমার জানা আছে কিভাবে এই ঘর থেকে বের হতে হয়। এরপর আর সেখানে দাঁড়ানোর সাহস করল না শ্রমিক দুজন। এই কামরা থেকে পালালো তারা। দরজা লাগিয়ে চলে এলো মেকাসে। তারপর তার চোখের সামনে নিজে থেকেই খুলে গেল দরজাটা। বড়সড় কুকুরের আঘাতে একটা কালো বিড়াল এখানে হাজির হলো। এরপর মুহূর্তেই অদৃশ্য হলো। আয়ারল্যান্ডের পোল বোল্ট চ্যাম্পিয়ন ভ্যাল ম্যাকনেন অনেকবারই রহস্যময় এই কালো বিড়ালটিকে দেখেছেন। এমনকি একবার নিজেকে স্থির রাখতে না পেরে গুলিও ছুঁড়েছেন ওটার দিকে। তবে এতে বিড়ালটার কোনো ক্ষতি হয়েছে তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু কালো বিড়াল নিয়ে অনেক ঘটনা বিভিন্ন সময় বলেছি, কিন্তু শুধু যে আমাদের দেশেই এরকম কালো বিড়ালের উপস্থিতি রয়েছে বিষয়টা কিন্তু এরকম নয়। বহির্বিশ্বে ভয়ানক এবং রহস্যময় কালো বিড়ালের ঘটনা প্রচলিত রয়েছে, যেটি শতাব্দীর পর শতাব্দী ধরে আজও তাদের কাছে একটি অমীমাংসিত একটি রহস্য। তারা অনেকেই মনে করে যে এগুলো তাদের দেখার ভুল, অথবা সত্যি সত্যি হয়তো বা সব বিড়াল একরকম না, আচরণে পার্থক্য আছে। এখন অন্য ধর্মের লোকেরা কিন্তু অনেকে জিন বিশ্বাস করে না। তারা কেউ কেউ অশুভ আত্মা বিশ্বাস করে না। সত্যি অর্থে এই যে বিড়ালগুলো বা কালো বিড়ালগুলো, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই জিন। আমরা কিন্তু অনেক ঘটনা বিভিন্ন সময় বলি, এবং এর মধ্যে কিন্তু আমরা এমন ঘটনাও বলেছি যে যেখানে বিড়াল হঠাৎ করে মানুষের মতো কথা বলে ওঠে। আয়ারল্যান্ডের এই ঘটনাটি শোনার পর আমরা কিন্তু বুঝতে পারলাম যে আসলেই আমাদের দেশের যে এই ধরনের ঘটনাগুলো আমরা শুনতে পাই, একই ধরনের ঘটনা বিদেশেও কিন্তু রয়েছে। হয়তোবা সেই ঘটনাগুলো এই হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে আমাদের কাছে আসতে পারে না, এক কান দু কান হয়ে এত দূর হয়তো আসতে পারে না, আস্তে আস্তেই বেনিশ হয়ে যায়। কিন্তু এখন এই টেকনোলজির যুগে আমরা এরকম ঘটনাগুলো জানতে পারছি। প্রিয় লিসেনার্স, আমরা আশা করছি যে এই ধরনের যে বিড়ালের রহস্যময় বিড়াল, এই বিড়ালগুলো আসলে কি সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। অন্তত এগুলো এতটুকু বলতে পারে যে বিড়ালটা অন্যদের কাছে অমীমাংসিত একটি রহস্য হলেও আমাদের কাছে এই ঘটনাটি একটি রহস্যময়, একটি মীমাংসিত রহস্য। প্রিয় লিসেনার্স, আমেরিকান এক নারী, তার নাম ক্যারোলিন, তার থেকে একটি ঘটনা পাওয়া। আমরা বরং তার মুখ থেকে ঘটনাটি শুনি। বছর 3 আগের একটি ঘটনা। তখন ভোর 5:30টার মতো বাজে। আমি এবং আমার স্বামী আমরা সবার ঘরে আমরা ঘুমাচ্ছিলাম, এবং বাচ্চা দুটো তাদের নিজেদের কামরায় শুয়েছিল। এ সময় হঠাৎ আমার বড় ছেলে জেমস আমাদের ঘরে ঢুকে ঘুম থেকে জাগিয়ে তুলল আমাদেরকে। বলল একটা কিছু তাকে ঘুম থেকে তুলে ফেলেছে। আমরা ভাবলাম যে অবশ্য কোনো স্বপ্ন টপ্ন হয়তো দেখেছে, দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে জেগে গেছে। এ কারণেই কিন্তু তাকে আমরা বললাম যে আমার বিছানায় গিয়ে ঘুমানোর চেষ্টা করো, সকালে নাস্তার সময় হলে তাকে জাগিয়ে দেব। কি মনে করে আমাদের মেনেও নিল সে। তারপর সে কামরা থেকে বের হয়ে হলে গিয়ে তার সবার ঘরে সে চলে গেল। কিন্তু একটু পরেই জেমস গলা ফাটিয়ে চিৎকার শুরু করতে শুনলাম। জেমসকে এভাবে গলা ফাটিয়ে চিৎকার করতে শুনে
আমি এগোবার আগেই জোরে একটা দৌড় দিয়ে আসার শব্দ শুনলাম আমি। আমার রুমে ঢুকেই বিছানার ওপর লাফিয়ে পড়ল সে। কি হয়েছে বুঝতে না পেরেই ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। তাড়াতাড়ি জিজ্ঞেস করলাম ওকে যে কি হয়েছে। ওকে ও কেমন বলল যে আমার বিছানায় ওটা উঠেছে। বারবার একই কথা বলতে লাগলো। শেষ পর্যন্ত বুঝিয়ে শুনিয়ে অনেক কষ্টে শান্ত করা গেল তাকে। তখন তাকে বললাম যে তোমার সাথে কি ঘটেছে সুন্দর করে আমাদেরকে বলো। তখন সে আমাদেরকে যা কিছু বলল সেটা হজম করা আমাদের জন্য একটু কঠিনই হলো। জেমস যখনই নিজের কামরায় দরজা দিয়ে ঢুকছিল তখন অবাক হয়ে দেখে বানরের মতো বড় একটা জিনিস তার বিছানায় বসে আছে। শুধু তাই নয়, এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েও আছে ওটা। এত জোরে নিঃশ্বাস নিচ্ছিল যে পরিষ্কার শুনতে পাচ্ছিল সে। তার পরিপূর্ণ চোখের রং ছিল তার চোখের রঙের মতো, কিন্তু জেমসের চোখের রং নীল। একটা বানরের চোখের রং নীল হবে এটা বিশ্বাস করে কিভাবে? জিজ্ঞেস করলাম কেমন করে বুঝলা এটা যে বানর ছিল? জবাবে সে বর্ণনা দিল যে সে বলল ওটার দিকে সে এতক্ষণ তাকিয়েছিল যে প্রাণীটার পায়ের লোমও সে দেখতে পাচ্ছিল। জেমসটা বলছিল সেটা কিন্তু বিশ্বাস করা খুব কঠিন ছিল। আশেপাশে কোনো জঙ্গলও নেই, কথা নেই, বার্তা নেই। একটা বানর দেখতে প্রাণী কীভাবে হাজির হবে আমাদের ঘরের ভিতরে? তারপর আবার ওটার চোখ নাকি নীল। কিন্তু ঘটনা হলো ওর বয়স খুব কম, আর কখনোই বানিয়ে বা মিথ্যা বলার অভ্যাস নেই জেমসের। ওর সঙ্গে কামড়াতে গেলাম। সেখানে গিয়ে বড়সড় একটা ধাক্কাই খেলাম। বিছানার মধ্যে যেই কোণাটা ওটা বসেছিল বলছিল সেই জায়গাটা গভীরভাবে ডেবে গিয়েছে। মনে হয় বাড়ি কিছু এখানে বসেছিল। এবার আমিও নিজে আতঙ্কিত হয়ে পড়লাম। তারপর থেকে ওই কামরাটায় থাকতে জেমসকে মানা করে দিয়েছি। এখন সে তার ছোট ভাইয়ের সঙ্গে একই কামরায় থাকে। প্রিয় লিসেনার্স, এই যে নীল চোখের যে বানর, এমন ঘটনা বাংলাদেশে এখনও কিন্তু আমি শুনিনি। বানরের চোখে যে রং নীল হয় এবং এটি কেউ দেখেছে। তবে হ্যাঁ, কেউ একজন নদী পার হচ্ছিল এবং বানর আকৃতির দেখেছে, যেটা গাছ থেকে আরেক জায়গায় মানে লাফ দিচ্ছিল। তো এরকম ঘটনা আমি শুনেছি। কিন্তু নীল চোখের বানর আসলে আদত হয় কি না এটি কিন্তু আমার জানা নেই। এটি যদি কোনো সত্যি বানর হয়েও থাকে বা বানর প্রজাতি হয়েও থাকে, সেটি কিন্তু চোখের রং নীল। আসলে কি নীল চোখের বানর রয়েছে? থাকতে পারে হয়তো, কিন্তু এটি একটি রহস্যময় বানর, এটি নিঃসন্দেহে বলা যায়। প্রিয় লিসেনার্স, ভারতের নয়াদিল্লি আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন। এই নয়াদিল্লি শহরটির মধ্যে একজন মানুষ আছে, যে মানুষটা খুব বিখ্যাত, আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন। মানুষটার নাম হচ্ছে টমাস নেবলন। টমাস নেবলনের সাথে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়, যে ঘটনাটি তিনি একটি বইয়ের মধ্যে লিপিবদ্ধ করে রাখেন। আপনারা যারা ঘটনাটি শুনেননি তারা অবশ্যই শুনুন। টমাস নেবলনের ঘটনাটি আমি তার মতো করে পড়ছি, আপনারা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আমার নাম টমাস নেবলন। আমি থাকি হচ্ছে ভারতের নয়াদিল্লিতে। আমি কখনো কল্পনাও করিনি যে আমার সঙ্গে এরকম ভয়ানক ঘটনা ঘটে যাবে, যেটি আমার সাথে ঘটে যায় আজ থেকে 9 বছর আগে। আমি তখন চাকরি করতাম, একটা ছোটোখাটো চাকরি করতাম। ওই চাকরির পাশাপাশি আবার আমি ওইখানে একটা ভালো ফুটবলার টিমের মধ্যে ভালো একজন খেলোয়াড়ও ছিলাম, যেটা থাকার কারণে আমি অনেক নাম ডাক কামিয়ে নিই। এভাবে কিন্তু আমার ভালোই চলছিল। আমি হঠাৎ একদিন আমার প্র্যাকটিস শেষে রাত্রিবেলা বাড়িতে ফিরব।
তখন যাত্রাটা ছিল আমার খুব লম্বা। নয়াদিল্লি আমার বাড়িতে যেতে হলে প্রায় 250 টাকার মতো ভাড়া লাগবে। ওই ভাড়াটা পর্যন্ত অনেকটা সময় এবং গাড়ি দিয়ে যেতে হবে টানেল করে। তো আমি একটা গাড়িতে উঠে পড়ি। ওঠার পর আমি আস্তে আস্তে করে যেতে থাকি আমার বাড়ির উদ্দেশ্যে। তখন হঠাৎই মাঝখানে একটি রাস্তার মাঝখানে গিয়ে গাড়িটা নষ্ট হয়ে পড়ে। রাত তখন প্রায় বাজে 1টা। এত রাত্রিবেলা গাড়িটা এভাবে নষ্ট হলো। আর আশপাশ দিয়ে যে ছোট ছোট গাড়ি যাচ্ছিল সেই গাড়িগুলো এভাবে যাচ্ছিল, মানে কাউকে নেওয়ার মতো কোনো অবস্থা ছিল না। ওই পাশ থেকে যখন গাড়িগুলো আসছে তখন তাদের গাড়ির মধ্যে মানুষ বোঝাই করা, মানুষ চাপে চিপে বসে আছে। একজন মানুষ যে ছোটো গাড়ির ভিতরে উঠবে, ওইগুলোকে আমাদের বাসায় টমটম বলা হয়ে থাকে, ওইগুলোর ভিতরে মানুষ ওঠার মতো কোনো চান্সই ছিল না। এগুলো সাধারণত গ্যাস দিয়ে চালিত হয়। তো রাত্রিবেলাও তারা গাড়িগুলো চালায়। যেখানে গাড়িটা নষ্ট হয়েছিল সেখান থেকে আমার বাড়ি অনেকটা দূরে, প্রায় তখন থেকে আরও 25 থেকে 30 মিনিট যেতে হবে। তো আমি যদি একটা গাড়ি দিয়ে যাই তাহলে 10 মিনিটের ভিতরে কভার হয়ে যাবে। তখন গাড়ি না পাওয়াতে আমি ভাবলাম যে একা হেঁটে হেঁটে চলে যাব। বাসের বাসের ড্রাইভারকে গিয়ে বললাম যে হাফ ভাড়া আমাকে দিয়ে দেওয়ার জন্য। বাসের কন্ট্রাক্টর তখন আমাকে হাফ ভাড়া দিয়ে দেন। আমি তখন বাস থেকে নামার পর হেঁটে হেঁটে চলে যাওয়া শুরু করি। হাঁটতে হাঁটতে যখন আমি একটা জঙ্গলের মাঝখানে চলে আসি, আবার ওই জঙ্গলটার সামনে একটা গাং রয়েছে, যে গাঙের মধ্যে 2-3টা খালের পানি পরিবাহিত হয় একসাথে এসে। ওই গাঙের উপরে একটা পুল রয়েছে। তো ওই পুলটাকে আমরা অনেক মানুষ ওই পুলের উপরে আড্ডা দেয়। ওই পুল আমি অতিবাহিত হব তখন একটা মানুষ ওই রাস্তার মধ্যে ছিল না। রাত তখন প্রায় বাজে 2টা। মানুষ না থাকায় আমার বুকটা একটু ধরু ধরু করে কাঁপছে। আমি ভাবলাম যে এত রাত করে একা একা যাচ্ছি, কীভাবে যাব? যদি কেউ থাকতো সাথে তাহলে আমার ভালো হতো। কিন্তু তখন আমি ভাবনা করতে করতে পিছন থেকে কিছু একটা আওয়াজ পাই। ওইখানে একটা ঝোপ ছিল। ওই ঝোপের ভিতর থেকে কিছু একটা শব্দ করে বসে। আজান দিলে দেখবেন মানুষ মানুষের যে বলা আজান দেয়, আজান দেওয়ার সময় এক প্রকারের কিছু কুকুর আছে যেগুলো ভয়ানকভাবে শব্দ করে থাকে। ওই শব্দটা আসছিল আমার কানে। তখন আমি ভাবলাম যে কি হতে পারে, ঝোপের ভিতর থেকে অদ্ভুত রকমের সিগন্যাল আসছে, যেটা খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। আমি তখন ওই ঝোপের সাইডে যাওয়ার চেষ্টা করি। তখন আমি ভাবলাম যে এই ঝোপের ভিতরে কে আছো, বের হয়ে আসো বলছি। কিন্তু তখন আমি বুঝতে পারি এই ঝোপের ভিতরে কোনো মানুষ না, এটা হয়তো কোনো প্রাণী থাকবে। তখন আমি ভয় পাই এবং ভয় পেয়ে আমি পিছন থেকে চলে বাড়ির উদ্দেশ্যে আবার হাঁটা শুরু করি। কিন্তু বিপদ যে আমাকে ছাড়বে না, এটা হচ্ছে একটি বড় রকমের পরীক্ষা। আমি যখন হাঁটা শুরু করি বাড়ির উদ্দেশ্যে, তখন ওই পিছন থেকে ঝোপ থেকে একটা শেয়ালের মতো, প্রায় শেয়ালেই বলা চলে, ল্যাঙ্গুর ছিল ছোট, কুকুরের মতো দেখতে, তবে শেয়াল কিনা আমি চিনি না। তখন ওইটা আমার পিছনে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে আমার পিছু ধাওয়া করে। রাস্তাটা ছিল খুব লম্বা এবং নীরব রাস্তা। তখন ওই কুকুরটা থেকে আমি হেঁটে বাঁচার জন্য একটু জোরে জোরে হাঁটি। যখন প্রায় 100 গজের মতো কুকুরটা পেরিয়ে আমি চলে যাই, তখনই আমি দেখতে পাই যে কুকুরটা আমার থেকে অনেক পিছনে। কুকুর কিনা শেয়াল আমি জানি না, তবে এটাকে কুকুর বলে আখ্যা দিচ্ছি। কালো ছিল, একবারে কুচকুচে কালো রঙের ছিল। তখন আমি ওই কুকুরটাকে ভাবলাম যে সে হয়তো চলে যাবে, আমার পিছনে আর আসবে না। কিন্তু দূর থেকে দেখা যাচ্ছিল সে আস্তে আস্তে করে এগিয়ে আসছে। তখন আমি ভাবলাম যে আরও জোরে হাঁটতে হবে। তখন একটু মনে দম নিয়ে জোরে হাঁটা শুরু করি। কিন্তু ঠিক তখনই দেখতে পাই কুকুরটি আমার সাইডে চলে এসেছে। কীভাবে চলে আসলো মুহূর্তের ভিতরে
3 সেকেন্ডের ভিতরে সে যে আমার সাইডে চলে আসবে সেটা আসলে কল্পনার বাইরে। আমার সাইডে কুকুরটি দেখার পর আমি ওইখানে হকচকিয়ে উঠি এবং ওই কুকুরটিকে আমি ভাবলাম যে খারাপ কিছু হবে। তখন সেখানে আমি একটা ভুল করে ফেলি। ভুলটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় একটা ভুল। আমি ওই কুকুরটিকে একটা আঘাত করে ফেলি। পাশে পেয়েছিলাম একটা বড় রকমের গাছের টুম পেয়েছিলাম। ওই গাছের টুমটা নিয়ে কুকুরটার উপরে আঘাত করি। তখন কুকুরটিকে দেখতে পাই অদৃশ্য হয়ে যায়। আঘাত খাওয়ার পর কুকুরটি যখন অদৃশ্য হয়ে পড়ে তখন বিষয়টা খুব ভাববার বিষয় ছিল। আমার দাদি তখন আমাকে গল্প করে বলতো যে জিন বা প্রেত এগুলো কুকুরের বেশ নিয়ে ঘুরে ফেরা। তখন আমার মাথায় খেয়াল আসলো যে আমি এটা কি কোনো খারাপ কাজ করে ফেললাম? যদি এটা কোনো জিন বা প্রেত হয়ে থাকে তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। তখন মনের ভিতরে বিষণ্ণতা ভয় নিয়ে আমি হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছিলাম। বাড়িতে যাওয়ার পর প্রায় দুই ঘন্টা লেগে গিয়েছিল। তার কারণ হচ্ছে যাওয়ার সময় আমি আমার 3-4 জন বন্ধুকে দেখতে পাই। তারা ওইখানে বসে তাস খেলছিল। তাদের সাথে আমি কিছুক্ষণ সময় ওইখানে ব্যয় করে ফেলি এবং বাড়িতে যাই। বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে বললাম এরকম কাহিনী। বলার পর সে একটু ভয় পেল এবং আমাকে বলল যে তুমি সাবধানে চলাফেরা করো। তখন আমার স্ত্রী তার ঘর থেকে একটা তাবিজ বের করে আমাকে দিলেন। দিয়ে বললেন যে এটা তোমার হাতে বেঁধে নাও, তোমার সাহায্য হবে, উপকার হবে। তখন স্ত্রীর কথা শোনার পর আমি ওই তাবিজটা আমার হাতে বেঁধে নেই। হাতে বেঁধে দেওয়ার পর আমি 2-3 দিন যাবৎ খুব ভালোই চলি। তখন একদিন আমার ছোট ছেলেটাকে নিয়ে আমি ঘুরতে যাই। ঘোরার দিন আমার ছেলে মেয়ে হচ্ছে 3 জন, এরই মধ্যে 2 জন মেয়ে 1 জন ছেলে। তখন আমি মেয়েদেরকে বেশি আদর করতাম, মেয়েরা আমার ছিল খুব আদরের। কিন্তু ওই দিন আমি ছেলেকে নিয়ে ঘুরতে যাই ওই পুলের উপর দিয়ে। তখন সন্ধ্যা গনিয়ে আসছিল, আমার হোন্ডারে করে ওই আমার ছেলেটাকে নিয়ে যাই। ঘুরতে ঘুরতে 2 বাপ-পুত মিলে যখন সন্ধ্যার দিকে বাড়িতে ফিরবো আবার, তখন ওই গাঙের উপর পুলটা যে ছিল ওই পুলের মধ্যে মানুষ খুব কম ছিল। তখন আমি দেখতে পাই একটা কুকুর। তো কুকুরটাকে দেখার পর আমি চিনে যাই এবং আমি ভাবতে থাকি যে কুকুরটা এটা ওই কুকুরটা না যেটাকে আমি আক্রমণ করেছিলাম, উধাও হয়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এটা তো সেই কুকুরটাই। তখন আমি ওই কুকুরটাকে দেখার পর আমি প্রায় 30 গজ আগে থেকেই গাড়িকে ব্রেক করে দিই এবং চিন্তা করি যে কুকুরটার দিকে যাব কি যাব না। তখন বাড়িতেও যেতে হবে আর ভাবছিলাম যে মাত্র সন্ধ্যা গনিয়ে এসেছে, এই সন্ধ্যার সময় কোনো জিন বা প্রেত থাকতে পারে না রাস্তার মাঝখানে। এটা হয়তো কোনো কুকুরেই হবে সত্যিকার অর্থে। তখন আমি গাড়ি চালানো শুরু করি আবার। গাড়ি চালিয়ে যখন আমি ওই কুকুরটার পাশ দিয়ে চলে যাই, কুকুরটা নিচ থেকে আমার গাড়ির চাকার নিচে এসে পড়ে যায়। চাকার নিচে এসে পড়ে যাওয়াতে আমি খুব ভয় পাই এবং কুকুরটা পার হয়ে যায়। যখন কুকুরটার উপর দিয়ে আমার গাড়িটা তুলে দেই এবং কুকুরটা থেকে পার হওয়ার পর আমি ভাবলাম যে কুকুরটা হয়তো মারা গিয়েছে, কিন্তু না। আমি যখন গাড়িটাকে ব্রেক করে পিছন দিকে আবার তাকালাম, দেখতে পাই যে কুকুরটা নেই, অদৃশ্য হয়ে গিয়েছে কুকুরটা। তখন আমার কলিজা জায়গায় নেই। ঠান্ডায় বরফের মতো আমার সারা শরীর জমে গিয়েছে ভয়ে। আমি তখন আমার ছেলেকে নিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর সবাইকে ঘটনাটা খুলে বললাম। সবাই দুশ্চিন্তায় মেতে উঠল। তখন একটি কাল যে আমার হয়ে দাঁড়াবে সেটা আমার জানা ছিল না এভাবে। আসলে আমি ওই কুকুরটার সঙ্গে ওই রাত্রিবেলা খুব খারাপ একটা ঘটনা ঘটে গিয়েছে আমার সাথে। আমি আসলে কুকুরটাকে আক্রমণ করাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তখন 1 সপ্তাহ এইভাবে পরিবাহিত হতে থাকে। একদিন আমি বেড়াতে যাই আমার এক বন্ধুর বাড়িতে। তার ছোটো ভাইয়ের বিয়ে, ওই বিয়ের দাওয়াত দেয় আমাকে। তখন আমি ভাবলাম যে আমার একটা মেয়ে আছে 3 বছর বয়স, ওই মেয়েটাকে নিয়ে চলে যাব।
তাহলেই ভালো হবে, আর কাউকে নিতে পারবো না। ওই মেয়েটাকে নিয়ে আমি হোন্ডারে করে যাই আমার বন্ধুর বাড়িতে বিয়ের অনুষ্ঠানে। তখন বিয়ে শাদী সব কিছু ঠিকঠাক মতো হয়, সন্ধ্যা হয়, বিয়ে সম্পূর্ণ হয়, শেষ হয়, বৌভাতের অনুষ্ঠানটাও শেষ হয়। তখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। 9টা বেজে গিয়েছে। এশার নামাজ পড়ার পর আমি বাড়ির দিকে রওনা দিই। তখন আস্তে আস্তে আমি ওই পুলটা পার হয়ে জঙ্গলের দিকে এসে পড়ি। তখন ওই যে জঙ্গলটা অতিবাহিত করে আমাদের বাড়িতে আসতে হতো। তখন আমি শুনতে পাই যে ওই জঙ্গলের যে ঝোপটা ছিল, ঝোপের মাঝখানে বসে কেউ একজন কান্না করছে। এটা দেখার পর আমি একটু হতভম্ব হই এবং গাড়িটাকে ব্রেক করে দিই। গাড়িকে ব্রেক করে আমি ওইখান থেকে নেমে পড়ি এবং ওই জায়গাতে যাওয়ার জন্য আমি আমার ছোট্ট মেয়েটিকে কোলে করে নিয়ে এগিয়ে যেতে থাকি। যখন আমি এগোতে থাকি তখন আমার পা কাঁপছে, তবে জানতাম না কেন যে কাঁপছে পাগুলো। আসলে বিপদের সংকেত যখন এসে পড়ে, শরীরের কিছু অংশ আগে থেকে সিগন্যাল করতে থাকে, তখনই আমি ওইখানে যেতে সক্ষম হই ওই ঝোপটার কাছে। ভাবলাম হয়তো কোনো মানুষ কান্না করছে, আসলে মানুষের মতো কান্না হচ্ছিল, কিন্তু না। আমি যখনই ঝোপটাকে একটু এক হাত দিয়ে ফাঁক করি, এক হাত দিয়ে ফাঁক করার পর দেখতে পারি ওইখানে একটা ওই কালো রঙের কুকুরটা বসে আছে এবং সে কান্না করছে। এটা দেখার পর আমার এক মুহূর্ত আর বোঝার বাকি রইল না যে এটা কোনো সাধারণ কুকুর নয়, এটা কোনো জিন বা প্রেত হবে। তখন আমি আমার মেয়েকে শক্ত করে ধরে আমি দৌড় দিয়ে চলে আসি। এসে হুন্ডারের কাছে আমার মেয়েটাকে হুন্ডারে বসাই এবং হুন্ডারের সাইড ব্যাগে একটা পানির বোতল ছিল, ওইখান থেকে পানি বের করে গদগদ করে কিছু পানি খেয়ে নেই। তবে ওই কান্নাটা থামে না, আশপাশে কোনো মানুষও নেই। তখন আমি আমার মেয়েকে সামনে বসিয়ে হুন্ডার আবার স্টার্ট দিই। তখন হুন্ডার স্টার্ট দিয়ে আমি যখন চলে যাব, তখন শুনতে পাই কেউ একজন আমাকে অভিশাপ দিয়ে বলছে যে তুই বাঁচবি না, তোর কিছু একটা আমি ছিনিয়ে নিবই, তুই আমাকে আঘাত করেছিস, এর মাসুল তোকে দিতেই হবে, হা 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 হা। এইভাবে হাসি ঠাট্টা করা হাসি দিয়ে সে চলে গেল। চলে যাওয়ার কারণে আমি কিছুক্ষণ দাঁড়াই এবং দাঁড়িয়ে আমি ওই কথাটা কানে নেই না। আমি তখন এক জুড়ে গাড়ি চালিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর আমার বাড়ির লোকজনকে সব কিছু খুলে বললাম। তবে খুলে বলার পর সতর্ক যা হওয়ার তা কিন্তু আমরা সবাই হয়েছি। তবে মৃত্যু যখন ঘনিয়ে আসে, যখন কোনো অভিশাপের মাত্রাটা বেড়ে যায়, তখন কি আর মানুষের জায়গায় থাকে? হ্যাঁ প্রিয় লিসেনার্স, আপনারা হয়তো অনেক প্রাণীকেই অত্যাচার করে থাকেন, যে প্রাণীগুলো মানুষের মতোই মানুষের সাথে চলাফেরা করতে ভালোবাসে। সেই প্রাণীগুলো যদি অন্য কিছু ভর করে থাকে, বা যেমন কোনো জিন বা কোনো দুষ্ট পিশাচ কুকুরের বেশ নিয়ে ঘুরে বেড়ায়, আর আপনি যদি ওই প্রাণীটাকে যদি মার দেন বা কোনো রকমের আঘাত করেন, তাহলে এটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে না, এর সম্ভাবনা কিন্তু খুবই কম। তাই আচ্ছা, এখন যাই আমার মেন ঘটনাটিতে। আমার ঘটনাটি তখন সূত্রপাত ঘটে, 1 দিন 2 দিন করে 3-4 মাস চলে যায়। তখন সময়টা চলে যাচ্ছিল খুব গতিতে এবং একটি শীতের মৌসুম পড়ে। ওই শীতের মৌসুমে আমার ঘটে যায় একটি ভয়ানক পরিণতি, যে পরিণতিটা মনে হলে আজও আমার চোখ বেয়ে অশ্রু পড়ে। আমি তখন ঘরে ঘুমাচ্ছিলাম, আমার মেয়ে 2টা এবং আমরা পরিবারের সবাই মিলে ঘুমাচ্ছিলাম। আমার মা বাবা ছিলেন। তখন দুপুরবেলা আমরা সবাই কিন্তু একবার ঘুম হয় খাওয়া দাওয়ার পর। ওই ঘুমটা দেওয়ার পর আমি স্বপ্নে দেখতে পাই যে কেউ একজন আমার মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে এবং তুলে নেওয়ার লোকটি হচ্ছে কোনো মানুষ নয়, সে একটা প্রাণী।
আমি যে কুকুরটাকে দেখেছিলাম সেই কুকুরটা আমার মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে এবং সে আমাকে বলছে যে টমাস ন্যাবনল, তুই তোর শিক্ষা আজকে পাবি, তোর মেয়েকে নিয়ে গেলাম, আর তোর মেয়েকে দেখতে পাবি না। এভাবে বলে সে হাসি দিয়ে হা 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 করে চলে গেল। আবার কি, সে এই সেম স্বপ্নটা টমাস ন্যাবননের মাও দেখেছিল। তখন তারা দুজন মিলে স্বপ্নটা দেখার পর তারা হতভম্ব এবং চিন্তা করতে থাকেন যে কি করা যায়। তখন টমাস ন্যাবনন, আমি আমার মতো করে বলছি যে কি করব আমি। আমি তখন কোনো দিশা বিশা পাই না, হারিয়ে ফেলি সব কিছু। স্বপ্নটা দেখার পর মাথাটা হয়ে যায় এলোমেলো। আবার সে কুকুরটা বলেছিল যে রাত্রিবেলা আজকে কোনো একটা হস্তক্ষেপ করবে, এরকম কথাবার্তা শোনায় মাথাটা খুব হিট হয়ে পড়ে। তখন আমি ভাবলাম যে অন্য কোনো উপায় কি নেওয়া যায়। তখন আমার মা বললেন যে কিসব উল্টাপাল্টা কথা বলিস, এসব কিছুই না, স্বপ্ন হয়তো ভুল হতেই পারে, এটা নিয়ে এত বাড়াবাড়ি করতে হবে না। তখন আমাকে শান্ত করিয়ে দেন আমার মা। কিন্তু ওই দিন রাতে আমার সাথে ঘটে যায় একটা বিরল কাহিনী। রাত্রিবেলা যখন আমরা সবাই ঘুমাতে যাই, ওই ঘুমের মাঝখান থেকে যখন আমরা সবাই ঘুম চলে আসে চোখে, তখন আমি শুনতে পাই যে ঘরের ভিতরে কেউ একজন প্রবেশ করেছে এবং সে আমাদের পাশ থেকে আমার মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে। এটা আমি অনুভূতি করতে পারি, স্বপ্নের মাঝে কিনা বাস্তবে অনুভূতি করেছিলাম সেটা হয়তো বলতে পারছি না, তবে অনুভূতিটা এরকমই হচ্ছিল। তখন মেয়েটাকে তুলে নিয়ে যাওয়ার অনুভূতি হওয়াতে আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়ে আমি খুঁজতে থাকি যে আমার মেয়েগুলো কোথায়, কিন্তু আমার মেয়েগুলোকে পাচ্ছিলাম না। তাদেরকে না পেয়ে আমি কান্না শুরু করি ঘরের ভিতরে এবং আমার স্ত্রী উঠে পড়ে। আমার পাশে থাকা মানুষগুলো সবাই আমাদের ঘরে চলে আসে। আসার পর দেখতে পারি মেয়ে নেই এবং মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ভারতের নয়াদিল্লি শহরটাতে অনেকটা খোঁজা হয়, তবে মেয়েগুলোকে পাওয়া যায় না। প্রায় 1 সপ্তাহ খোঁজাখুঁজি করার পরও যখন পাওয়া যায় না, তখন আমরা ভাবলাম যে হয়তো মেয়েগুলোকে নৃশংসভাবে খুন করে বা হিংস্র প্রাণীর হাতে পড়ে প্রতিশোধ নিয়েছে। আজকে থেকে প্রায় অনেক দিন আগে আমি একটা কুকুরকে আঘাত করেছিলাম, যে আঘাতের মাসুলটা আজকে আমাকে এভাবে দিতে হলো। আসলে মানুষ এভাবে ভুল করে, তবে ভুলের মাসুলটা যেভাবে দিতে হয় সেটা খুব খারাপ একটা বিষয়। তখন আমি আর কিছুই করার ছিল না। আমি আমার শোকাহত পরিবার নিয়ে আমার মেয়েকে পাই না। খুব বিরহ একটা কাহিনী। তো প্রিয় লিসেনার্স, আপনাদেরকে আমি একটা কথা বলতে চাইব যে প্রাণীর যে বিষয়টা রয়েছে, কুকুর, বিড়াল, যাই হোক, আমরা কোনো দিন কোনো প্রাণীর উপর যদি হাত তুলি বিনা কারণে, তাহলে কিন্তু এটার মাসুল আমাদেরকে আজ না হয় কাল দিতেই হবে। তার কারণ হচ্ছে প্রাণী কিন্তু সব প্রাণী একরকম না। কোনো প্রাণী জিন বেশে ঘুরে বেড়ায়, আবার কোনো প্রাণী সত্যিকার অর্থে প্রাণী। তো আমাদের এটা চোখে কোনো দিন ধরাও পড়বে না এবং বুঝতেও পারবো না যে কোনটা জিন প্রাণী, কোনটা ভালো প্রাণী। তো প্রিয় লিসেনার্স, আমাদের উচিত যে কোনো প্রাণীর উপর আমরা আক্রমণ না করা, প্রাণীকে আমরা আমাদের ভালোবাসা এবং তাদেরকে কোনো ক্ষতি না করা আমাদের জন্য দৃঢ় একটি মনোবল থাকতে হবে। তো প্রিয় লিসেনার্স, আজকের ঘটনাটি থেকে কী বুঝতে পারলেন যে প্রাণী বিষয়ক প্রাণী যে জিন হিসেবে আসতে পারে, প্রাণীর যে অধঃপতন, প্রাণীর যে কর্মকাণ্ডগুলো, এগুলো কিন্তু আসলে বাস্তবীয় পরিণতিতে হয়। বাস্তব রূপান্তরিত আপনি যদি এটি করতে চান, তাহলে অনেক ইতিহাস এসে আপনার সামনে দাঁড়াবে এবং আপনি বুঝতে পারবেন যে এটির পরিণতি কী লেভেলের হতে পারে। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের আমাদের সেরা কয়েকটি টুকরা টুকরা এপিসোড। আশা করি আপনাদের ঘটনাগুলো অনেকটা ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে
আজকের ঘটনাটি যতটুকু ভালো লেগেছে তার থেকেও বেশি শিক্ষণীয় হয়েছে। আমরা এই ঘটনা থেকে আজকে শিখতে পারলাম এমন কিছু, যেটার কারণে আমরা অনেকটা সতর্ক থাকতে পারবো। ভূত বা জিন বিষয়ক জিনিসগুলো থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো। তো প্রিয় লিসেনার্স, আপনারা আমাদের এই চ্যানেলটিকে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। এরই মধ্যে প্রিয় লিসেনার্স, আরও একটি কথা আপনাদের মাঝে বলতে চাইব যে আমাদের যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রার মধ্যে অনেকে কিন্তু অনেক রকমের বিপদ আপদ এবং অনেকেই খারাপ কিছুর প্রলোভনে পড়ে থাকেন। তবে আমাদের বাংলাদেশে এটা খুব কমই হয়। অন্যান্য দেশে যদি আপনারা খোঁজ করেন তাহলে প্রাণী বিষয়ে যে ঘটনাগুলো, এগুলো কিন্তু অহরহ ঘটে যায়, যেগুলো মানানসই না। প্রিয় লিসেনার্স, এই ঘটনাগুলো খুব ভয়ানক হয় এবং ঘটনার কোনো উদ্দেশ্য বা কোনো কালচারাল থাকে না। যে ঘটনাগুলোর প্রভাবে মানুষ পড়ে যারা, তারাই কিন্তু বুঝতে পারে যে ঘটনাগুলো কী লেভেলে মারাত্মক হতে চলেছে। প্রিয় লিসেনার্স, আজকের মতো আমি এই পর্যন্ত বিদায় নিতে চলেছি। তবে তার আগে আরও একটি কথা আপনাদের মাঝে বলতে চাইব যে আপনাদের সাথে যদি কোনো রকমের ভৌতিক ঘটনাগুলো ঘটে যায়, যে ঘটনাগুলো আপনাদের মনের ভিতরে একান্তই চাপা হয়ে আছে, সেই ঘটনাগুলো আপনারা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা আমাদের শ্রোতা বন্ধু সবাইকে ঘটনাগুলো শেয়ার করতে পারবো। তাই আপনাদের সাথে যদি কোনো ঘটনা ঘটে যায়, সেটি আপনি লিখে বা আপনি যদি চান বলে, তাহলে আপনি বলতেও পারেন। তবে আপনি যদি লিখতে পারেন তাহলে লিখে আমাদের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিন। আমাদের ডিসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সেটির মধ্যে আপনি পাঠিয়ে দিতে পারেন এবং আমাদের সাথে কথা বলতে চাইলে কথাও বলতে পারেন। প্রিয় লিসেনার্স, আর এই পর্যন্ত আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে ভিডিওটি থেকে যদি আপনারা কিছু একটা শিক্ষণীয় কিছু বিষয় বুঝতে পারেন, কিছু পান, তাহলে আপনারা অবশ্যই আজকের ঘটনাতে একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবসময়। আমাদের এই চ্যানেলটিতে প্রতিদিনই সত্য নির্ভর এবং বাছাইকৃত ঘটনাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করানোর চেষ্টা করব এবং আমরা 100% সত্য ঘটনাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের ঘটনাগুলো শুনলে আপনাদের অনেকটা ভালো লাগবে। তো প্রিয় লিসেনার্স, আজকের মতো আমি আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিতে চলেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কাল কোনো নতুন একটি এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।